আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জাগো টিভি নিউজে, সঙ্গে আছে আমি আফরিন সুমনা। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। আতঙ্কিত নেতানিয়াহু, ইরানের ভয়ে কাঁপছে ইসরায়েল, পুতিনকে ধরে শান্তির বার্তা পাঠালো ইসরায়েলি প্রধানমন্ত্রী। উচ্চ পর্যায়ের অপারেশনাল প্রস্তুতিতে ইরান। বাংলাদেশ পাকিস্তান বিমান বাহিনী প্রধানদের বৈঠকে অত্যাধুনিক যুদ্ধ বিমান নিয়ে আলোচনা। পাকিস্তান থেকে JF-17 থান্ডার যুদ্ধ বিমান কিনতে চায় বাংলাদেশ। ইরানে বিক্ষোভে নিহত বেড়ে কমপক্ষে 35, আটক 1200। ড্যানিশ প্রধানমন্ত্রী হুঁশিয়ারি, যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ড দখল করলে ন্যাটোর অস্তিত্ব থাকবে না। ব্রিটেনে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো ফিলিস্তিনি দূতাবাস। ট্রাম্প কি মাদুরোর মতো মোদিকেও তুলে নেবেন? কংগ্রেস নেতার বিস্ফোরক মন্তব্য। মাদুরোর মতো জার্মান চ্যান্সেলরকে তুলে নেয়ার ইঙ্গিত রাশিয়ার, ক্ষুব্ধ জার্মানি। দর্শক, শিরোনাম শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। আতঙ্কিত নেতানিয়াহু, ইরানের ভয়ে কাঁপছে ইসরায়েল, পুতিনকে ধরে শান্তির বার্তা পাঠালো ইসরায়েলি প্রধানমন্ত্রী। ইরানের বিরুদ্ধের মুখে আস্ফালন করলেও তেহরানের ভয়ে সিটিয়ে আছে দখলদার ইসরায়েল। ইরানকে ঠান্ডা করতে তাই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ধরেছেন ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী নেতানিয়াহু। পুতিনের মাধ্যমে ইসরায়েল যুদ্ধ চায় না বলে ইরানকে বিশেষ বার্তা পাঠিয়েছেন আতঙ্কিত নেতানিয়াহু। খবর দ্য জেরুজালেম পোস্টের। কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে ইসরায়েলি গণমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, তেহরান ও জেরুজালেমের মধ্যে সাম্প্রতিক উত্তেজনা বৃদ্ধির পর নেতানিয়াহু পুতিনকে ইরানের কাছে বার্তা পৌঁছে দেওয়ার জন্য ফোন করেন। সোমবার ইসরায়েলের আরেক গণমাধ্যম KAN নিউজ জানিয়েছে, দখলদার দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মাধ্যমে ইরানকে একটি বার্তা পাঠিয়েছেন, যেখানে তিনি আশ্বস্ত করেছেন যে ওই ইসলামিক প্রজাতন্ত্রের সঙ্গে যুদ্ধে যাওয়ার কোনো ইচ্ছা ইসরায়েলের নেই। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে যে পুতিন গত অক্টোবরে আয়াতুল্লাহ খামেনিকে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়ে একই রকম বার্তা পাঠিয়েছিলেন। তখনও তিনি ইরানকে আশ্বস্ত করেছিলেন যে ইসরায়েল যুদ্ধ বাড়াতে আগ্রহী নয়। এদিকে ইরান জুড়ে অশান্তি সৃষ্টির নেপথ্যে ইসরায়েল কলকাঠি নাড়ছে বলে ইহুদিবাদী দেশটির উপর বেজায় চটে আছে তেহরান। তার ওপর মার্কিন হুমকির পর ইরান ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে এবার দেখে নেয়া পাল্টা হুমকি দিয়ে রেখেছে। এরপর থেকেই মূলত ইরান, লেবানন এবং ফিলিস্তিনের পশ্চিম তীরের সঙ্গে যুগপৎ যুদ্ধের জন্য প্রতিরক্ষা বাহিনীকে নির্দেশ দিয়েছে ইসরায়েল। ইরানের সশস্ত্র বাহিনী বর্তমানে অত্যন্ত উচ্চমাত্রার অপারেশনাল বা যুদ্ধকালীন প্রস্তুতিতে রয়েছে বলে জানিয়েছেন দেশটির সেনাবাহিনীর চিফ অফ স্টাফ এবং সমন্বয়কারী ডেপুটি রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সায়ারি। মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে দেশটির আধা সরকারি সংবাদ সংস্থা মিহের। রিয়ার অ্যাডমিরাল সায়ারি বলেন, সশস্ত্র বাহিনীর মূল মেরুদণ্ড হলো একদল নিবেদিতপ্রাণ তরুণ সৈনিক, যারা যুদ্ধের ময়দানে অত্যন্ত দক্ষ ও কার্যকর। তিনি আরো যোগ করেন যে বর্তমান বাহিনী আধুনিক সরঞ্জাম এবং উন্নত প্রশিক্ষণে সজ্জিত হয়ে উচ্চ মনোবল নিয়ে দায়িত্ব পালন করছে। বক্তব্যে তিনি 2025 সালের জুন মাসে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি শাসনের চাপিয়ে দেয়া 12 দিনের যুদ্ধের প্রসঙ্গ টেনে আনেন। তিনি উল্লেখ করেন, সেই সংক্ষিপ্ত কিন্তু বিধ্বংসী যুদ্ধের অভিজ্ঞতা থেকে ইরান গুরুত্বপূর্ণ শিক্ষা গ্রহণ করেছে। এর ফলে বাহিনীর রক্ষণাবেক্ষণ ক্ষমতা বৃদ্ধি, দক্ষতার উন্নয়ন এবং প্রতিটি সেক্টরে সার্বক্ষণিক প্রস্তুতি নিশ্চিত করা সম্ভব হয়েছে। রিয়ার অ্যাডমিরাল সায়ারি দৃঢ়তার সাথে জানান, বর্তমানে সশস্ত্র বাহিনীর প্রস্তুতি অত্যন্ত উচ্চ স্তরে রয়েছে। পাশাপাশি জনগণের সরাসরি সমর্থন, সেনাদের অটল বিশ্বাস এবং লড়াই করার তীব্র মানসিকতার কারণে ইরানের সশস্ত্র বাহিনীর বর্তমান শক্তি এক অবিসংবাদিত বাস্তবতা। বাংলাদেশ পাকিস্তান বিমান বাহিনী প্রধানের বৈঠকে অত্যাধুনিক যুদ্ধ বিমান নিয়ে আলোচনা। পাকিস্তান থেকে JF-17 থান্ডার যুদ্ধ বিমান কিনতে চায় বাংলাদেশ। পাকিস্তান বিমান বাহিনীর এয়ার চিফ মার্শাল জহির আহমেদ বাবর সিধুর সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ বিমান বাহিনীর এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান।
বৈঠকে বাংলাদেশ বিমান বাহিনীর জন্য পাকিস্তান চীনের যৌথভাবে তৈরি অত্যাধুনিক F-17 থান্ডার যুদ্ধ বিমানের সম্ভাব্য ক্রয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। মঙ্গলবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, ইসলামাবাদে অনুষ্ঠিত এই বৈঠকে F-17 থান্ডার যুদ্ধ বিমানের সম্ভাব্য ক্রয় সহ অপারেশনাল সহযোগিতা জোরদার, প্রশিক্ষণ, প্রযুক্তি স্থানান্তর, সক্ষমতা বৃদ্ধি, পুরনো বহরের রক্ষণাবেক্ষণ এবং অ্যারোস্পেস প্রযুক্তিতে যৌথ পরিকল্পনা নিয়ে আলোচনা করেছেন পাকিস্তান ও বাংলাদেশের বিমান বাহিনী প্রধানরা। ISPR আরো জানিয়েছে, বৈঠকে পাকিস্তান বিমান বাহিনীর প্রধান তাদের সাম্প্রতিক অগ্রগতি তুলে ধরেন এবং বুনিয়াদি থেকে শুরু করে উন্নত উড্ডয়ন ও বিশেষায়িত কোর্স পর্যন্ত একটি পূর্ণাঙ্গ প্রশিক্ষণ কাঠামোর মাধ্যমে বাংলাদেশ বিমান বাহিনীকে সহযোগিতার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। এছাড়াও সুপার মুশাক প্রশিক্ষণ বিমান দ্রুত সরবরাহ করা হবে এবং এর সঙ্গে থাকবে দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ ও সহায়তা ব্যবস্থার আশ্বাস দিয়েছেন পাকিস্তানের বিমান বাহিনী প্রধান। বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান পাকিস্তানের যুদ্ধ অভিজ্ঞতার প্রশংসা করেন এবং তাদের অপারেশনাল দক্ষতা থেকে উপকৃত হওয়ার আগ্রহ প্রকাশ করেন। তিনি বাংলাদেশ বিমান বাহিনীর পুরনো বহরের রক্ষণাবেক্ষণের সহায়তা এবং আকাশসীমা নজরদারি জোরদারে এয়ার ডিফেন্স রাডার একীভূতকরণের বিষয়ে সহায়তা চেয়েছেন। ISPR আরো জানিয়েছে, ইসলামাবাদ সফররত বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খানকে গার্ড অফ অনার দেয়া হয়। বাংলাদেশি প্রতিনিধি দলটি পাকিস্তান বিমান বাহিনীর গুরুত্বপূর্ণ কয়েকটি স্থাপনাও পরিদর্শন করেছেন। উল্লেখ করে বিবৃতিতে আরো বলা হয়েছে, এই সফর পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে শক্তিশালী ঐতিহাসিক সম্পর্কের উপর জোর দেয় এবং দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা ও দীর্ঘমেয়াদী কৌশলগত অংশীদারিত্ব গড়ার অঙ্গীকারকে আরো দৃঢ় করেছে। ইরানে চলমান বিক্ষোভে অন্তত ৩৫ জন নিহত এবং ১,২০০ এর বেশি মানুষ আটক হয়েছেন। আজ মঙ্গলবার হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি এই তথ্য জানিয়েছে। এদিকে বিক্ষোভ এখনো থেমে নেই। সংস্থাটি জানিয়েছে, নিহতদের মধ্যে ২৯ জন বিক্ষোভকারী, ৪ জন শিশু এবং ২ জন নিরাপত্তা সদস্য রয়েছেন। বিক্ষোভ ইতিমধ্যেই ইরানের ৩১ প্রদেশের ২৭টিতে ২৫০টিরও বেশি স্থানে ছড়িয়ে পড়েছে। অর্ধ সরকারি ফার্স্ট নিউজ এজেন্সির জানিয়েছে, বিক্ষোভে প্রায় ২৫০ পুলিশ কর্মকর্তা এবং বিপ্লবী গার্ডের স্বেচ্ছাসেবী বাসিজ বাহিনীর ৪৫ জন সদস্য আহত হয়েছেন। নিহতের সংখ্যা বাড়ার কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের আশঙ্কা দেখা দিয়েছে, কারণ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার ইরানকে সতর্ক করেছেন, যদি তারা শান্তিপ্রিয় বিক্ষোভকারীদের হত্যা করে যুক্তরাষ্ট্র তাদের রক্ষা করবে। এত দূর পর্যন্ত ট্রাম্প কিভাবে হস্তক্ষেপ করবেন তা স্পষ্ট নয়। তবে তার মন্তব্যের জবাবে ইরানের কর্মকর্তারা মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের লক্ষ্য করার হুমকি দিয়েছেন। মন্তব্যটি নতুনভাবে গুরুত্ব পায় শনিবার যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার পর। এটি ইরানে ২০২২ সালের পর সবচেয়ে বড় বিক্ষোভ। ২২ বছর বয়সী মহসা আমিনের পুলিশি হেফাজতে মৃত্যু সেই সময়ে সারা দেশে বিক্ষোভের সূত্রপাত করেছিল। তবে বর্তমান বিক্ষোভ এখনো ততটা বিস্তৃত বা তীব্র নয়। ইরানের সাম্প্রতিক বছরগুলোতে একাধিক জাতীয় বিক্ষোভ দেখা দিয়েছে। সংকট, অর্থনৈতিক দুর্বলতা এবং ইসরায়েলের সঙ্গে ১২ দিনের যুদ্ধে পরবর্তীতে দেশের মুদ্রা ভেঙে পড়া বিক্ষোভের নতুন ঝড় সৃষ্টি করেছে। এদিকে ইরানি রাষ্ট্রীয় মিডিয়া খুব কম তথ্য প্রকাশ করেছে। অনলাইন ভিডিওতে কেবল সংক্ষিপ্ত দৃশ্য দেখা যায়, যেমন রাস্তায় মানুষ বা গুলির শব্দ। ফলে দেশে সাংবাদিকদের জন্য প্রতিবেদন করা কঠিন। দেশ ভ্রমণের জন্য অনুমতি প্রয়োজন এবং হয়রানি বা গ্রেফতারের ঝুঁকিও থাকে। তবু বিক্ষোভ থামছে না। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি শনিবার বলেছেন, উদ্যতকারীদের তাদের স্থান দেখাতে হবে। সূত্র এপি। ভেনেজুয়েলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নজর এবার গ্রিনল্যান্ডের দিকে। তবে যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ড দখলের চেষ্টা করলে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর অস্তিত্ব থাকবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসন।
সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে নেয়ার পরে এমন মন্তব্য করেছেন ড্যানিশ প্রধানমন্ত্রী। গ্রিনল্যান্ডের কৌশলগত অবস্থান ও খনিজ সম্পদের কথা উল্লেখ করে ডোনাল্ড ট্রাম্প আগেও বারবার দ্বীপটিকে যুক্তরাষ্ট্রের অন্তর্ভুক্ত করার সম্ভাবনার কথা বলেছেন। গত রোববার সাংবাদিকদের ট্রাম্প বলেন, আগামী 20 দিনের মধ্যে গ্রিনল্যান্ড নিয়ে আলোচনা শুরু হবে। তিনি আরো বলেন, আমাদের এটা সমাধান করতে হবে। আমাদের জাতীয় নিরাপত্তার জন্য গ্রিনল্যান্ড দরকার, খনিজ সম্পদের জন্য নয়। ট্রাম্পের হুমকির এই প্রতিক্রিয়ায় রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম TV2-কে দেয়া এক সাক্ষাৎকারে ফ্রেডেরিকসন বলেন, যুক্তরাষ্ট্র যদি ন্যাটোর কোনো সদস্য দেশের উপর সামরিক হামলা চালায় তবে সেখানেই সবকিছুর সমাপ্তি ঘটবে। অর্থাৎ ন্যাটো এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে আমরা যে নিরাপত্তা পেয়ে আসছি তার কিছুই আর অবশিষ্ট থাকবে না। ডেনমার্কের অংশ ও বিশাল আকৃতির এই আর্কটিক দ্বীপটি যুক্তরাষ্ট্রের উত্তর পূর্বে প্রায় 2000 মাইল দূরে অবস্থিত। দ্বীপরাষ্ট্রটি বিরল খনিজে সমৃদ্ধ, যা স্মার্টফোন, বৈদ্যুতিক যানবাহন ও সামরিক সরঞ্জাম তৈরিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। গ্রিনল্যান্ড উত্তর আটলান্টিকে একটি গুরুত্বপূর্ণ কৌশলগত অবস্থানও দখল করে আছে, যা ক্রমবর্ধমানভাবে আর্কটিক সার্কেলে প্রবেশাধিকার দেয়। আগামী বছরগুলোতে মেরু অঞ্চলের বরফ গলতে থাকায় নতুন নৌপথ খুলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী জেন্স ফ্রেডরিক নিলসেন ট্রাম্পের প্রস্তাবকে কল্পনা বলে অভিহিত করে বলেছেন, আর কোনো চাপ নয়, আর কোনো ইঙ্গিত নয়, সংযুক্তির কল্পনা নয়। আমরা আলোচনায় উন্মুক্ত, আমরা সংলাপে উন্মুক্ত, তবে এটি সঠিক প্রক্রিয়ার মাধ্যমে এবং আন্তর্জাতিক আইনকে সম্মান জানিয়েই হতে হবে। ব্রিটেনে ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার পর লন্ডনে সোমবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে ফিলিস্তিনি দূতাবাস। সংক্ষিপ্ত এক অনুষ্ঠানে এই দূতাবাসের উদ্বোধন সম্পন্ন হয়, যা ব্রিটিশ ফিলিস্তিনি সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবেই চিহ্নিত করা হয়েছে। পশ্চিম লন্ডনের ফিলিস্তিন মিশনের সামনে বক্তব্যে রাষ্ট্রদূত হুসাম জমলত বলেন, আজ আমরা একটি ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী। যুক্তরাজ্যে ফিলিস্তিন রাষ্ট্রের দূতাবাস উদ্বোধন করছি, পূর্ণ কূটনৈতিক মর্যাদা ও সুবিধা সহ। জমলত বলেন, এটি শুধু নামের পরিবর্তন নয়, বরং ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পথে দিক পরিবর্তন। তিনি আরো বলেন, নতুন বছর আমরা কি অসাধারণভাবে শুরু করেছি। এটা ফিলিস্তিনি জনগণের স্বাধীনতা ও আত্মনিয়ন্ত্রণের দীর্ঘযাত্রা একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এটি আশার দিন, দৃঢ়তার দিন, এমন একটি দিন যা বিশ্বকে মনে করিয়ে দেয় যে শান্তি শুধু সম্ভবই নয়, এটি অনিবার্য। ব্রিটেন 2025 সালের সেপ্টেম্বর মাসে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেওয়ার পর এই মিশনটি দূতাবাসে উন্নীত করা হয়। একই সময় অস্ট্রেলিয়া ও কানাডা সহ কিছু দেশও সমান পদক্ষেপ গ্রহণ করে, যা গাজায় মানবিক পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক উদ্বেগের মধ্যে সম্পন্ন হয়। যদিও ব্রিটেন ফিলিস্তিনি ভূখণ্ডে নিজেদের দূতাবাস খোলার পরিকল্পনা করছে কিনা তাৎক্ষণিকভাবে ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো মন্তব্য দেয়নি। অনুষ্ঠানে উপস্থিত ব্রিটিশ কূটনৈতিক প্রতিনিধি অ্যালিস্টার হ্যারিসন এই ঘটনাকে আশার মুহূর্ত হিসেবেই বর্ণনা করেছেন। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সঙ্গে যা ঘটেছে তেমন কিছু কি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও ঘটতে পারে, এমন মন্তব্য করেছেন দেশটির বিরোধী দল কংগ্রেসের নেতা পৃথ্বীরাজ চবন। তার এই মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। স্থানীয় সময় গত শনিবার ভোরে মার্কিন সামরিক বাহিনী ভেনেজুয়েলায় সামরিক হামলা ও ফিল্মি স্টাইলে স্থল অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে তুলে নিয়ে গেছে। এই বিষয়ে ভারতের কংগ্রেসের ওই নেতা সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে লিখেছেন, ভেনেজুয়েলায় যা ঘটেছে তেমন কিছু কি ভারতে ঘটবে? ট্রাম্প কি আমাদের প্রধানমন্ত্রীকে অপহরণ করবেন? কংগ্রেস নেতার এমন মন্তব্যের তীব্র সমালোচনা করে জম্মু কাশ্মীর পুলিশের সাবেক শীর্ষ কর্মকর্তা SP বৈদ বলেন, এটি সমগ্র দেশের জন্য অপমানজনক মন্তব্য। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে চবনের বক্তব্যকে ব্রেন ডেড, অশিক্ষিত, মূর্খ ইত্যাদি বলে আখ্যায়িত করেছেন। ভারতের মতো একটি পারমাণবিক শক্তিধর দেশের ক্ষেত্রে এমন বক্তব্য হাস্যকর বলেও মন্তব্য করেছেন তারা। দীর্ঘ রাজনৈতিক জীবনে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা পৃথ্বীরাজ চবন ভারতের উপর যুক্তরাষ্ট্রের উচ্চ শুল্ক আরোপের বিষয়টি নিয়েও কথা বলেছেন। তিনি বলেন, 50% শুল্ক থাকলে বাণিজ্য কার্যত সম্ভব নয়। বাস্তবে এটি ভারত যুক্তরাষ্ট্র বাণিজ্য বন্ধ করারই শামিল, বিশেষ করে ভারত থেকে যুক্তরাষ্ট্রের রফতানি।
সরাসরি নিষেধাজ্ঞা আরোপ করা যায় না বলে শুল্ককে বাণিজ্য বন্ধের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে। এর ভার ভারতকেই বহন করতে হবে। পৃথ্বীরাজ চবন বলেন, আমাদের দেশের জনগণ আগে যুক্তরাষ্ট্রে রপ্তানি থেকে যে মুনাফা পেতেন তা আর পাবে না। আমাদের বিকল্প বাজার খুঁজতে হবে এবং সেই দিকেই প্রচেষ্টা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। এরপর কি? এমন প্রশ্ন করে পৃথ্বীরাজ চবন বলেন, ট্রাম্প ভেনেজুয়েলার সঙ্গে যা করেছেন ভারতের সঙ্গেও যদি তেমন কিছু করেন তাহলে কি হবে? সূত্র এনডিটিভি। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর মতো করে জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মেটসকে তুলে নেওয়ার ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ। এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বার্লিন। খবর আনাদুলু এজেন্সি। রবিবার রাশিয়ার সিকিউরিটি কাউন্সিলের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ বলেন, যুক্তরাষ্ট্র যে ধরনের অভিযান চালিয়ে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে ধরে এনেছে সেরকম অপারেশন অন্যান্য বিশ্ব নেতাদের বিরুদ্ধেও কল্পনা করা যায়। এই প্রসঙ্গে তিনি জার্মান চ্যান্সেলর মেটসের নাম উল্লেখ করেন। রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসকে তিনি বলেন, নব্য নাৎসি মেটসকে অপহরণ চলমান ঘটনা প্রবাহের এই উৎসবে এক দারুণ সংযোজন হতে পারে। তার দাবি, এই বিষয়টি মোটেই অবাস্তব নয়, কারণ জার্মানিতেই ফ্রেডরিক মেটসের বিরুদ্ধে বিচার করার মতো অভিযোগ আছে। মেদভেদেবের ভাষায়, তাই তাকে হারালে তেমন ক্ষতি হবে না, বরং নাগরিকদের অকারণ কষ্ট কমবে। এদিকে তার এই মন্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে বার্লিন। জার্মানি বলছে, এমন বক্তব্য শুধু উস্কানিমূলকই নয়, বরং আন্তর্জাতিক রাজনীতিতে ভয়ঙ্কর দৃষ্টান্ত স্থাপন করতে পারে। সোমবার বার্লিনে এক সংবাদ ব্রিফিংয়ে জার্মান সরকারি মুখপাত্র সেবাস্টিয়ান হিলে বলেন, আপনারা যেমন ইচ্ছে কল্পনা করতে পারেন, আমরা এসব মন্তব্য অত্যন্ত গুরুত্ব দিয়ে লক্ষ্য করছি। দর্শক, এই ছিল এখনকার মতো জাগো টিভি নিউজে। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। আতঙ্কিত নেতানিয়াহু, ইরানের ভয়ে কাঁপছে ইসরায়েল, পুতিনকে ধরে শান্তির বার্তা পাঠালো ইসরায়েলি প্রধানমন্ত্রী। উচ্চ পর্যায়ের অপারেশনাল প্রস্তুতিতে ইরান। বাংলাদেশ পাকিস্তান বিমান বাহিনী প্রধানদের বৈঠকে অত্যাধুনিক যুদ্ধ বিমান নিয়ে আলোচনা। পাকিস্তান থেকে JF-17 থান্ডার যুদ্ধ বিমান কিনতে চায় বাংলাদেশ। ইরানে বিক্ষোভে নিহত বেড়ে কমপক্ষে 35, আটক 1200। ড্যানিশ প্রধানমন্ত্রী হুঁশিয়ারি, যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ড দখল করলে ন্যাটোর অস্তিত্ব থাকবে না। ব্রিটেনে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো ফিলিস্তিনি দূতাবাস। ট্রাম্প কি মাদুরোর মতো মোদিকেও তুলে নেবেন? কংগ্রেস নেতার বিস্ফোরক মন্তব্য। মাদুরোর মতো জার্মান চ্যান্সেলরকে তুলে নেওয়ার ইঙ্গিত রাশিয়ার, ক্ষুব্ধ জার্মানি। এখনকার মতো এই পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত যারাই সঙ্গে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।